সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু শত বছরের পুরনো কিছু দেওয়াল আজও দাঁড়িয়ে আছে অতীতের গল্প বুকে নিয়ে। যেখানে একসময় ছিল জমিদারদের রাজকীয় পদচারণা, নাচ ঘরের সুর আর অভিজাত জীবনের নিঃশব্দ প্রতিধ্বনি। আজ আমরা ঘুরতে এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত মুরাপাড়া জমিদার বাড়ি। এই ভ্রমণে আমরা শুধু একটি পুরনো বাড়ি দেখব না, জানবো এর ইতিহাস, শুনবো হারিয়ে যাওয়া এক জমিদার বংশের গল্প, আর অনুভব করার চেষ্টা করব সেই সময়কে, যেই সময় আজ শুধুই স্মৃতি। আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমাদের এই ভ্রমণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের ইতিহাস ছোঁয়া ভ্রমণ। সকালের শুরুটা হয়েছিল মোরগ পোলাও আর ঠান্ডা দই দিয়ে। ভ্রমণের আগে এমন খাবার যেন পুরো যাত্রার জন্য আলাদা একটা শক্তি আর আনন্দ এনে দেয়। খাওয়া শেষ করে আমি যাত্রা শুরু করি সিএনজিতে করে গাউসিয়ার উদ্দেশ্যে। পথে যেতে রাস্তার দুই পাশের দৃশ্যগুলো ভালোই ছিল, তবে কয়েকটি জায়গায় রাস্তার মেরামতের কাজ চলছিল, যার কারণে কিছুটা জ্যামের মুখেও পড়তে হয়েছিল। তবুও পুরো রাস্তার পরিবেশ ভালো ছিল আর প্রাণবন্ত। গাউসিয়ায় পৌঁছে আমি একটি অটোতে উঠে রওনা দেই মুরাপাড়া জমিদার বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে যাই জমিদার বাড়ির সামনের রাস্তায়। সেখান দিয়েই ভেতরে ঢুকতেই পড়ে একটি সুন্দর পাকা রাস্তা। রাস্তার দুই পাশে সারি সারি মেহগনি গাছ যেন পুরো পথটাকে আরও রাজকীয় আর শান্ত সৌন্দর্যে ভরে তুলেছিল। এরপর সামনে দেখা মেলে জমিদার বাড়ির প্রবেশ গেট। গেট দিয়ে ঢুকতেই যেন ইতিহাসের এক অন্য জগতে প্রবেশ করলাম। ঢাকার আশেপাশে এখনও টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে অন্যতম এই মুরাপাড়া জমিদার বাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে দেশের অনেক জমিদার বাড়ির মতো এটিও ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, তবুও অন্যান্য অনেক প্রাচীন স্থাপনার তুলনায় এখনও বেশ ভালোভাবেই দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি। মূল ভবনের সামনের অংশে এখনও দেখা যায় জমিদারি আমলের রাজকীয় স্থাপত্য শৈলী, বিশাল স্তম্ভ, লম্বা বারান্দা আর কারুকাজ করা দেয়াল যেন আজও অতীতের গল্প শোনায়। তবে ভবনের পেছনের দিকে গেলে চোখে পড়ে সময়ের নির্মম ক্ষয়চিহ্ন। ভাঙা দেয়াল আর বিবর্ণ রং যেন বলে দেয় ইতিহাসও একদিন ক্লান্ত হয়ে পড়ে। 1889 সালে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি প্রায় 40 হেক্টর জমির উপর এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন। পরে 1899 সালে তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি এর প্রাথমিক নির্মাণ কাজ সম্পন্ন করেন। বিশাল এই জমিদার বাড়িতে রয়েছে প্রায় 100টিরও বেশি কক্ষ। প্রতিটি অংশেই ছড়িয়ে আছে নান্দনিক কারুকাজের ছোঁয়া। এখানে ছিল কাচারি ঘর, অতিথিশালা, নাচ ঘর, পূজা মণ্ডপ, বৈঠকখানা, সব মিলিয়ে যেন এক পূর্ণাঙ্গ রাজপ্রাসাদ। ইতিহাস ঘাটলে জানা যায় মুরাপাড়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাবু রামরতন ব্যানার্জি। তিনি ছিলেন নাটোরের রাজার এক বিশ্বস্ত কর্মচারী। তার সততা ও নিষ্ঠার পুরস্কার হিসাবে তিনি মুরাপাড়া এলাকায় বেশ কিছু সম্পত্তি লাভ করেন। সেখান থেকেই শুরু হয় মুরাপাড়া জমিদার বংশের যাত্রা। পরবর্তীতে তার পুত্র পীতাম্বর ব্যানার্জি এবং নাতি প্রতাপচন্দ্র ব্যানার্জি জমিদারি আরো বিস্তৃত করেন। এই অঞ্চলের জমিদারি ক্রয়ের মাধ্যমে ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে ওঠে এই পরিবার। কথিত আছে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জির সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা দ্বারকনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1889 সালে প্রতাপচন্দ্র ব্যানার্জি পুরনো বাড়ি ছেড়ে এই নতুন প্রাসাদের পেছনের অংশে বসবাস শুরু করেন। পরে তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি সামনের অংশ নির্মাণ করেন এবং দুটি পুকুর খনন করান। দুঃখজনকভাবে নির্মাণ কাজ শেষ হওয়ার কিছুদিন পরেই হৃদরোগে মারা যান বিজয়চন্দ্র ব্যানার্জি। তিনি ছিলেন এই অঞ্চলের প্রথম গ্র্যাজুয়েটদের একজন। এরপর বিজয়চন্দ্রের দুই ছেলে জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষচন্দ্র ব্যানার্জি 1909 সালে প্রাসাদের দোতলার কাজ সম্পন্ন করেন। এই অঞ্চলে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন জগদীশচন্দ্র ব্যানার্জি, কিন্তু 1947 সালে দেশভাগের সময় তিনি সপরিবারে কলকাতায় চলে গেলে ধীরে ধীরে বিরান হয় এই রাজবাড়ি। এরপর 1948 সালে বাড়িটি সরকারের অধীনে চলে আসে আর 1966 সালে এখানে প্রতিষ্ঠিত হয় স্কুল ও কলেজ। বর্তমানে এই ঐতিহাসিক প্রাসাদটি ব্যবহৃত হচ্ছে
মুড়াপাড়া সরকারি কলেজ হিসাবে। বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আজও ছড়িয়ে আছে শত শত জমিদার বাড়ি, কিন্তু অযত্ন আর অবহেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের ইতিহাসের এই মূল্যবান সাক্ষীগুলো। হয়তো একদিন সময়ের সঙ্গে সঙ্গে অনেক জমিদার বাড়ি ধসে পড়বে, মুছে যাবে তাদের অস্তিত্ব। তাই আমাদের ইতিহাস ও ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এইসব স্থাপনা সংরক্ষণ করা খুবই জরুরি। এরপর আমি মূল ভবনের বাম পাশ দিয়ে বাড়ির পেছনের দিকে যাই। পেছনের গেট দিয়ে ঢুকতেই দেখা মেলে কিছু পুরনো দোতলা ভবনের। ভবনগুলো অনেক পুরনো আর ভাঙাচোরা হলেও তাদের দেয়াল যেন এখনো অতীতের গল্প বলে যায়। আরো সামনে এগিয়ে দেখি সংযুক্ত কয়েকটি একতলা ভবন। কিছু ভবনের ছাদ ধসে নিচে পড়ে আছে। ছাদের কাঠামোতে ব্যবহার করা হয়েছিল মোটা কাঠের সাপোর্ট, যা সেই সময়কার নির্মাণ শৈলীর প্রমাণ দেয়। পেছনের দিকে ছিল অনেক রকমের গাছ নিয়ে একটি বড় বাগান। বিভিন্ন ধরনের গাছে ভরা সেই জায়গাটি ছিল অনেক শান্ত আর ভুতুড়ে। বাড়ির সীমানা দেওয়ালগুলোর অনেক অংশ ভেঙে গেলেও তবুও সেগুলো অতীতের অস্তিত্বকে এখনো ধরে রেখেছে। বাগানের মধ্য দিয়ে আরো সামনে গেলে দেখা মেলে একটি পুরনো স্নান ঘাটের। ঘাটটি কচুরিপানায় প্রায় পুরোপুরি ঢাকা ছিল, আর ঘাটের পাশে দাঁড়িয়ে ছিল একটি সুন্দর কৃষ্ণচূড়া গাছ। লাল কৃষ্ণচূড়া ফুলগুলো পুরো পরিবেশকে যেন আরো বেশি জীবন্ত আর সুন্দর করে তুলেছিল। সেখান থেকে বের হয়ে আমি চলে যাই জমিদার বাড়ির সামনের মাঠের দিকে। পুকুর পেরিয়ে আরেকটি মাঠে পৌঁছে চোখে পড়ে দুটি পুরনো মন্দির। মন্দির দুটির সামনে দাঁড়িয়ে ছিল একটি তাল গাছ। তাল গাছের কারণে পুরো দৃশ্যটা আরো বেশি নান্দনিক লাগছিল। মন্দিরের ভেতরে কোনো মূর্তি ছিল না। ধারণা করা হয় এগুলো জমিদার বাড়ির শুরুর দিকের সময়কার মন্দির। একটি মন্দির ছিল বড়, আর তার পাশাপাশি আরেকটি মন্দির ছিল তুলনামূলক ছোট। পুরনো ইট আর নকশাগুলোর এখনো সেই সময়ের স্মৃতি বহন করে চলছে। মন্দির দেখা শেষ করে আমি চলে যাই মন্দিরের পেছনের বিশাল আম বাগানে। সেখানে ছিল 50 থেকে 60টি বিশাল বড় আম গাছ। ধারণা করা হয় এই গাছগুলোর বয়স প্রায় 130 থেকে 140 বছর। পুরনো সেই আম গাছগুলোর নিচে দাঁড়ালে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। মনে হচ্ছিল কত শত বছর ধরে তারা নীরবে এই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু ইতিহাস তার চিহ্ন রেখে যায় যুগের পর যুগ। মুড়াপাড়া জমিদার বাড়িও তেমনই এক নীরব ইতিহাস, যা আজও অতীতের গল্প শুনিয়ে যায়। আর সেখানেই শেষ হয় আমাদের আজকের মুড়াপাড়া জমিদার বাড়ির ভ্রমণের যাত্রা। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।